আমাকে এখানে যেভাবে অনেকে হিরো বানাচ্ছেন যে আমি পদ পেয়ে নেই ব্যাপারটা এরকম না যে আমাকে চেয়ারে টেনে বসাতে গেছে আমি আরেকজনকে টেনে বসাই দিছি। এত মহানুভব মানুষ আসলে আমি না। আমি দিন শেষে একজন মানুষ, আমারও লোভ আছে, আমারও চাহিদা আছে। তারা বলেছেন, আমি বিনয়ের সাথে আমি অপারগতার কথা জানিয়েছি, কারণ আমি জানি আমার দুর্বলতার জায়গা, আসলে আমি এই কাজের জন্য উপযুক্ত না। এদেশের সমস্যাগুলো একেবারে সিগনিফিকেন্ট, একেবারেই পরিষ্কার কী কী সমস্যা আছে। এদেশে মোটা দাগে যে বৈষম্যগুলো আছে সেগুলো আমরা সবাই জানি, অপশাসন আছে, দুর্নীতি আছে, আমরা জানি। এগুলো একটা একটা করে জঞ্জাল তাদের দূর করতে হবে, দূর করতে তাদের সময়ও দিতে হবে। তবে আমার স্বপ্নের কথা যদি বলেন, বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আমি কোন বাংলাদেশ চাই, তো আমি বলবো আমি চাই যে বাংলাদেশে কোনো ক্ষুধা দরিদ্র থাকবে না। ধর্মচর্চাকারী ব্যক্তিদেরকে নানা অজুহাতে জঙ্গিবাদ ট্যাগ দিয়ে তাদেরকে নানাভাবে নাজেহাল করা, এটাই দেশের কমন একটা ব্যাপার হয়ে গেছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। দেখুন, পরামর্শ এত বেশি দেওয়া হচ্ছে যে যারা দায়িত্বে এসেছেন তাদের জন্য ইটসেলফ এটা একটা বলতে পারেন ঝামেলার ব্যাপার হয়ে গেছে যে সবাই শুধু বুদ্ধি পরামর্শ নিয়ে আসছে। এদেশের সমস্যাগুলো একেবারে সিগনিফিকেন্ট, একেবারেই পরিষ্কার কী কী সমস্যা আছে। এদেশে মোটা দাগে যে বৈষম্যগুলো আছে সেগুলো আমরা সবাই জানি, অপশাসন আছে, দুর্নীতি আছে, আমরা জানি। এগুলো একটা একটা করে জঞ্জাল তাদের দূর করতে হবে, দূর করতে তাদের সময়ও দিতে হবে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি মনে করি তাদের উপরে অনেক দাবি দাওয়া আদায় করার জন্য চাপাচাপি করছেন, এটা একেবারেই অযৌক্তিক এবং অন্যায় একটি কাজ। এটা দাবি দাওয়া আদায়ের সময় নয়, তাদেরকে মানে সাস্টেইনেবল একটা জায়গায় দেশকে আনার জন্য, স্টেবল করার জন্য তাদেরকে সময় দেওয়া উচিত। তবে আমার স্বপ্নের কথা যদি বলেন, বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আমি কোন বাংলাদেশ চাই, তো আমি বলবো আমি চাই যে বাংলাদেশে কোনো ক্ষুধা দরিদ্র থাকবে না। সেটার জন্য আসন্না ফাউন্ডেশন কাজ করছে। কোনো বেকার থাকবে না, তার জন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করে শত শত যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে চাকরি দিয়ে দিচ্ছি, উদ্যোক্তা তৈরি করছি। এবং সেই সাথে আমি চাই যে আমার এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না। বৈষম্যের কথা যদি বলি, তো আমি বলবো এদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যদি আপনি তালিকা করেন, প্রথম 5টা শ্রেণী, তার ভিতরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকারগুলোর মধ্যে থেকে অন্যতম হলো এদেশে ধার্মিক মানুষেরা, অর্থাৎ দায়ী টুপিওয়ালা হিজাবধারী মানুষেরা। কেন? আপনি দেখবেন যে দায়ী টুপি নিয়ে আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আপনি অ্যাক্সেস পেতে কষ্ট হচ্ছে, হিজাবধারী কেউ দেখা যাচ্ছে নাজেহালের শিকার হচ্ছেন। এই জিনিসগুলো আমাদের দেশে অনেক দিন থেকে হয়ে আসছে। ধর্মচর্চাকারী ব্যক্তিদেরকে নানা অজুহাতে জঙ্গিবাদ ট্যাগ দিয়ে তাদেরকে নানাভাবে নাজেহাল করা, এটাই দেশের কমন একটা ব্যাপার হয়ে গেছে। তো এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে ফোকাস করা উচিত। আমি প্রায় বলি এদেশের 3.25 লক্ষ মসজিদে গড়ে 150 করে যদি মানুষ জুমার নামাজ পড়ে, তাহলে প্রায় 3 থেকে 4 কোটি মানুষের নেতৃত্ব দেয় ইমাম সাহেবরা। এত বিশাল একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব দেওয়া মানুষগুলোকে আপনি ইগনোর করে দেশকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তো এই জায়গাটাতে আমাদের ফোকাস রাখা দরকার। আরেকটা বিষয় হলো, এদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে শান্তিপূর্ণ যে সহাবস্থান আছে, আমি বলি যে আমাদের আশেপাশে অন্য কোনো দেশে এত সুন্দর সহাবস্থানের দৃষ্টান্ত নেই। এটা ধরে রাখার জন্য ওলামায়ে কেরাম কাজ করছেন, আলেম সমাজ কথা বলছেন, আমরা সবসময় কথা বলছি। সেই সাথে এই মানুষগুলো এবং বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা, চেতনা, আদর্শ এবং মূল্যবোধ পরিপন্থী কোনো বিষয়, বিশেষ করে পশ্চিমা সভ্যতার কোনো কিছুকে এখানে চাপিয়ে দেওয়ার, জোর করে পুশ করার, সেটা মানবাধিকারের নামে বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়ে, এই চেষ্টা এই দেশে যদি করা হয়, তাহলে আমার মনে হয় যে দেশটা আমাদের ভালো থাকবে না। কারণ এগুলো মানুষের অনুভূতির ব্যাপার। ইতিপূর্বে বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু তারা কেউই কিন্তু সেটা করতে পারে না, বরং আরও অস্থিরতার মধ্য দিয়ে আমাদের দেশ পার করেছে। অতএব নতুন সরকারকে আমরা বলবো যে এরকম কোনো বাহিরের কোনো এজেন্ডা তারা জোর করে যেন পুশ করার চেষ্টা, এটা যেন তারা না করে, বরং কেউ করলে যেন সেটাকে তারা ব্যর্থ করে দেয়। এদেশের ওলামায়ে কেরামকে যদি আস্থায় আনা যায়, তাদেরকে যদি দেশের অংশ করা হয়, তাহলে তারা এদেশের জন্য অনেক ভূমিকা রাখতে পারেন। সেই জিনিসটা আমাদের সরকারের মাথায় থাকা দরকার। আমার কাছে ফোন এসেছে, আমাকে বলা হয়েছে যে সবাই আপনার কথা বলছে, আপনি কি বলেন? আমি পরিষ্কার করে বলেছি আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না। এর জন্য অনেক উপযুক্ত মানুষ এদেশে আছেন যারা দায়িত্বে গেলে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। তো আমাকে একাধিকবার ফোন দেওয়া হয়েছে, আমি একই কথা বলেছি। পরে আমাকে বলা হলো যে তাহলে এক কাজ করুন, আপনি কয়েকটা নাম বলেন। আমি 3-4টা নাম বলার পর বর্তমান উপদেষ্টা মহোদয়, তিনি অত্যন্ত যোগ্য এবং সকল মুসলমানদের সবগুলো ঘরানার কাছে খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, একজন কলেজ এবং ইউনিভার্সিটি টিচার, কলেজও টিচারই করেছেন, ইউনিভার্সিটি টিচারই করেছেন, আবার তিনি পিএইচডি হোল্ডার, খুবই বিচক্ষণ বিদগ্ধ একজন ব্যক্তি। আমি ওনার নাম প্রস্তাব করেছি। শুধু আমার প্রস্তাবে হয়ে গেছে তা না, আমার বলার পাশাপাশি মূলধারার ইসলামিক দলগুলো প্রত্যেকেই তাকে সাপোর্ট করেছেন। সব মিলিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। আমাকে এখানে যেভাবে অনেকে হিরো বানাচ্ছেন যে আমি পদ পেয়ে নেই ব্যাপারটা এরকম না যে আমাকে চেয়ারে টেনে বসাতে গেছে আমি আরেকজনকে টেনে বসাই দিছি। এত মহানুভব মানুষ আসলে আমি না। আমি দিন শেষে একজন মানুষ, আমারও লোভ আছে, আমারও চাহিদা আছে। তারা বলেছেন,
আমি বিনয়ের সাথে আমি অপারগতার কথা জানিয়েছি, কারণ আমি জানি আমার দুর্বলতার জায়গা, আসলে আমি এই কাজের জন্য উপযুক্ত না। এর জন্য অনেক যোগ্য মানুষ দেশে আছে আলহামদুলিল্লাহ। তাছাড়া আমার ফাউন্ডেশন সহ অনেক কাজ আছে, যে কাজগুলোর মাধ্যমে আমি দেশে জাতির অনেক খেদমত এবং সেবা করতে পারবো। আমার মনে হয় নাই যে এইখান থেকে আমাকে সরে গিয়ে কোনো খেদমত জাতির করার প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আমি বিনয়ের সাথে অপারগতার কথা বলেছি। আর বর্তমান উপদেষ্টা মহোদয় যে তিনি এমনিতেই বিবেচ্য ছিলেন, আমি বলার কারণে হয়েছে ব্যাপারটা শুধু সেটাই না, অন্যরা সবাই সেখানে সাপোর্ট করেছেন। সব মিলিয়ে যা হয়েছে আমার মনে হয় দিন শেষে ভালো কিছুই হয়েছে।